এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। তুমি আসবে বলে দেরি হচ্ছে না এখন? বলেছিলাম না দেরি হলে আমিই রেডি করিয়ে দিব, মনে নেই? আমি পরে নিতে পারবো, আমাকে দিন না প্লিজ। নো ম্যাডাম, রুলস মানে রুলস। কথা কম, ভালোই ভালো চুপ করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো তো, নইলে অন্যভাবেও চুপ করাতে পারি আমি। মানে? মানে বলে বোঝাবো নাকি করে দেখাবো? না না, ঠিক আছে, একটু জলদি করুন না। শ্বশুর বাড়িতে যাওয়ার এত তাড়া? বাব্বা, আপনি তো তাড়াহুড়ো করছিলেন এতক্ষণ। ও তার মানে আপনার যাওয়ার ইচ্ছে নেই, তাই দেরি করছেন? সবসময় উল্টোটা বোঝে কেন ওই লোকটা? কিছু কি বললেন ম্যাডাম? কই না তো, কই না। গুড। তিথি চুপ করে দাঁড়াতেই প্রহর আবার তিথিকে ছুঁয়ে দিতে দিতে শাড়িটা পরানোয় মন দিল। তিথি কেঁপে উঠলেও এবারে আর কিচ্ছু বলল না। প্রহর শাড়িতে কুচিগুলো গুজে দেওয়া শেষ করে এক হাঁটু মুড়ে বসে শাড়ির কুচিগুলো টেনে সমান করে দিল। প্রহরের শাড়ির কুচি গোছাতে গোছাতে তিথি শাড়ির আঁচলটা ঠিক করে নিল। প্রহর কুচি ঠিক করতে করতে তিথির কাজটা খেয়াল করে আবার নিজের কাজে মন দিল। এটা কি হচ্ছে ম্যাডাম? শাড়ি পুরোটা আমি পরিয়ে দিলাম আর আঁচল সেট করছেন আপনি, এটা কোন ধরনের কথা? আপনি তো কুচি ধরেছেন, তাই আমি আঁচলটা ঠিক করে নিলাম। এসব কিন্তু ঠিক না, বুঝলেন? কাজের সময় নো চিটিং। পুরো শাড়িটা যখন আমি পরিয়েছি তাহলে আঁচলটাও আমি ঠিক করব। মানে কি আমি পিন আপ করে ফেলেছি? যেভাবে পিন আপ করেছেন সেখানে আবার খুলে নিন, আমি শাড়ি পরাচ্ছি, যখন কোনো অনিয়ম মানব না। কি সব বলছেন? আচ্ছা পরে একদিন পরিয়ে দেবেন, এখন চলুন না। আবার আরেকদিন? ওকে, আরেকদিন আবার পরিয়ে দিব শাড়ি। এখন আঁচলের পিনটা খোলো। আরে কি সব বলছেন? যা বলছি তাড়াতাড়ি করো, নইলে আমাকে করতে হলে পুরো শাড়িটা আবার পরাবো বলে দিলাম। আপনি এমন করছেন কেন? সবাই অপেক্ষা করছে বাইরে। তো আমি কি করব? তুমি তো আমাকে কাজটা করতে দিচ্ছ না। এবার তো দেখছি সোজা কথায় কাজ হবে না, কিছু একটা করতেই হবে। আমার রেডি হওয়া শেষ, আমি 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 বাইরে গেলাম, আপনি আসুন। আরে তিথি উল্টো দিকে ঘুরে পালানোর চেষ্টা করতেই প্রহর আলতো করে তিথির চুলের ভেতরে হাত ডুবিয়ে চুলে জড়ানো গামছাটা খুলে নিল। চুলে টান পড়তেই তিথি চমকে দাঁড়িয়ে যেতে প্রহর আলতো করে তিথির পিঠে আঙুল ছুঁয়ে দিয়ে তিথিকে পিছন থেকে জড়িয়ে ধরল। তাড়াহুড়োই শাড়ির আঁচলটা ঠিক করে সেট করতে পারোনি, তাই ঠিক করতে বলছিলাম। এতে লজ্জা পেয়ে পালানোর মতো কিছু কি করেছি ম্যাডাম? মনে তো হয় না। তবু যদি লজ্জা পেয়ে থাকেন তাহলে নিজেই ঠিক করে নিন, কিন্তু আমার বউয়ের দিকে কেউ নজর দিলে আমার কিন্তু একটু সহ্য হবে না, কথাটা মাথায় রাখবেন ম্যাডাম। আর নীল শাড়িতে একদম নীলপরি লাগছে আপনাকে ম্যাডাম। আঁচলটা ঠিক করে নিয়ে আসুন, আমি বসার ঘরে অপেক্ষা করছি। ও আরেকটা কথা, যাওয়ার আগে বাচ্চাদের নতুন জামাগুলো দেখতে ভুলবেন না, ওরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে আপনাকে নতুন পোশাক দেখাবে বলে। কিছুক্ষণ দেরি হয়ে গেলে খুব একটা ক্ষতি হয়ে যাবে না। ওকে। প্রহর বাইরে অপেক্ষা করার ফাঁকে তিথি শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে বাচ্চাদের সাথে দেখা করে নিয়েছে। সবশেষে প্রিন্সিপাল স্যার আর অন্য টিচারদের সাথে কথা বলে প্রহরের সাথে বেরিয়েছে তিথি। প্রহরের সাথে আবার নিচে টুকরো টুকরো স্বপ্ন করা সংসারটাই ফিরছে তিথি। এবারে কি হবে সেটা নিয়ে হাজারটা প্রশ্ন থাকলেও সেসব নিয়ে মাথা ঘামাচ্ছে না তিথি। ওর এই জীবনে প্রহরকে ছাড়া আর কি কিছু চাওয়ার আছে? না, তাহলে ভাবতে যাবেই বা কেন? নিজের মনে কথাগুলো ভাবার ফাঁকে ফাঁকে একটু পরপর প্রহরের দিকে চোখ পড়ছিল তিথির। লোকটা দুটো দিনে কতটা বদলে গেছে, এত বদল আসলো কোথায় থেকে? আসলে কি এই মানুষটা জীবনে জায়গা করে নিতে পেরেছেন, নাকি আবার কারোর কথা রাখতে করুণা করছে লোকটা আমাকে? আচ্ছা, দয়া দেখে কি আসলে ভালোবাসা যায়, নাকি লোকটা ভালো থাকার অভিনয় করছে প্রথম দিনেরই মতো? হঠাৎ চোখের সামনে প্রহর দু আঙুল দিয়ে তুড়ি বাজাতেই চমকে উঠল তিথি। এই যে ম্যাডাম, কোন দুনিয়ায় হারালেন? জি, কোথায় না তো? আমি আমি তো আছি, এই তো। বাবা, এক প্রশ্নের এত জবাব, তা কি ভাবছিলেন বলা যাবে? না না, তেমন কিছু না। তোমার ব্যাপারটা কি বলো তো তিথি? জি, কিসের ব্যাপার? কিছু জিজ্ঞেস করলেই এত তোতলাও কেন বলো তো? আমাকে এত ভয় পাওয়ার কি আছে বলো তো? আমি বাঘ নাকি ভাল্লুক? কই না তো, কোথায়? আবার শুরু করেছো? বলবে নাকি এখানে গাড়ি থেকে নামিয়ে দিব? গাড়ি থেকে নামিয়ে দেবেন মানে? মানে কি ভাবছিলে না বললে তোমাকে মাঝ রাস্তায় রেখে একা একাই চলে যাব? কি আপনি এভাবে বলতে পারলেন আমাকে? জি পারলাম। বলুন এখন কি ভাবছিলেন এতক্ষণ ধরে? একটা কথা জিজ্ঞেস করলে রাগ করবেন? না, বলো না। ছেলেরা তো
খুব একটা শাড়ি চয়েস করতে জানে না, কারোর জন্য কেনার অভ্যেস না থাকলে আপনি এত সুন্দর শাড়ি চয়েস করলেন কি করে? বউয়ের জন্য সুন্দর মানানসই শাড়ি চয়েস করে কি দোষ করে ফেললাম যে এমন প্রশ্ন করছো? না মানে আসলে আই এম সরি তিথি, তোমাকে অনেক কথা বলা বাকি, বলবো সময় হলে। এখন প্লিজ এসব নিয়ে ভাবতে যেও না। প্রহর আর কিচ্ছু না বলে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে নিজের ভাবনায় ডুব দিয়েছে। দেখে তিথিও আর কিচ্ছু বলল না। মানুষটা না ছুতে পারা কষ্টগুলো অনুভব করতে না পারুক, বাড়ানোর কোনো ইচ্ছে নেই তিথির, তাই চুপ করেই বসে রইল প্রহরের পাশে। একটু পরে প্রহর হাত বাড়িয়ে তিথির হাতটা আলতো করে চেপে ধরতে তিথি চমকে প্রহরের মুখের দিকে তাকালো। লোকটা এখনো বাইরের দিকেই তাকিয়ে আছে। কি চলছে মানুষটার মনে কে জানে। দুজনের এই দ্বিধা দ্বন্দ্বের এই ভাবনার মাঝেই বাড়িতে ফিরল ওরা। বাড়ি গেট দিয়ে গাড়িটা ভেতরে ঢুকতে অবাক হলো প্রহর আর তিথি দুজনেই। বাড়ির আঙিনাটা ভরে গেছে অনেকগুলো গাড়ির বহরে। এতগুলো গাড়ি এখানে কেন বা কারা এসেছে কিছুই বুঝতে পারছে না ওরা। শুধু বাড়ির ভেতর থেকে একটা হট্টগোলের শব্দ পাচ্ছে। আবার নতুন কি ঝামেলা শুরু হচ্ছে কে জানে। বাড়ির সামনে এতগুলো গাড়ি একসাথে দেখে তিথি একটু ভয় পেলেও প্রহরকে দেখে মনে হলো ভীষণ মজাই পেয়েছে এই ঘটনায়। ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি রেখা টেনে তিথির সামনে এসে দাঁড়াতেই তিথি বোকার মতো প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহর মিষ্টি করে হেসে তিথির গালে আলতো করে হাত ছুঁয়ে দিল। ম্যাডাম বৌবালিশ, আপনি কয়েক মিনিট এখানে অপেক্ষা করে তারপর ধীরে সুস্থে ভিতরে আসুন, কেমন? কেন? আর এত গাড়ি কেন এখানে? আর গাড়িগুলো কাদের? এত লোক কেন এসছে গাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে পাগলি, এগুলো পুলিশের গাড়ি। হুট করে দেখলে তো বুঝতে পারবে না, কারণ সবকটা হাই র্যাঙ্কের অফিসারের গাড়ি বা সিভিল পুলিশের। ভালো করে খেয়াল করে দেখতে পারবে কোনো গাড়িতে ওয়াকি টকি, কোনোটাই পুলিশ সাইন, কোনোটাই সাইরেন এসব লাগানো। পুলিশ? পুলিশ কেন? পুলিশ কেন এসছে বাড়িতে? কোনো প্রবলেম হয়েছে? আরে না রে পাগলি, কোনো প্রবলেম হয়নি। এক কাজ করো, আমি ডাকলে ভিতরে এসো। কয়েকজন তোমাকে দেখে দারুণ সারপ্রাইজ পাবে আজকে। একদম পারফেক্ট টাইমে এসেছি আমরা, হা হা হা। আপনি এমন পাগলের মতো হাসছেন কেন? একটু সিরিয়াস মুডে যাওয়ার আগে হেসে নিচ্ছি, যাতে রুমের ভিতরে গিয়ে হেসে সিচুয়েশনটার 12টা না বাজিয়ে দেই। মানে ভেতরে কি হচ্ছে প্রহর? আমার টেনশন হচ্ছে এবারে। পুলিশ কেন বাড়িতে? আপনি বলছেন না কেন কিছু? কি হয়েছে বলুন না। জাস্ট 2 মিনিট দাও লক্ষ্মীটা, প্লিজ। প্রহর প্লিজ তিথি। আপনি যান ভেতর। এই তো শোনাবো, ডাকলে ভিতরে চলে এসো, আগেও না পরেও না, ওকে প্লিজ। আচ্ছা আপনি যান। এই তো গুড গার্ল। প্রহর বাড়ির ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে একটা ছোটখাটো জটলা বাকিয়ে আছে। কয়েকজন পুলিশ অফিসারের সাথে পরিচিত দুজনের মুখ দেখতে পেয়ে নিজের হাসিটা আটকালো প্রহর কোনো মতে। একটু গলা খেয়াকারি দিয়ে গলা পরিষ্কার করে মানুষ দুজন প্রহরের দিকে চোখ বড় বড় করে তাকালো। বাকিরাও প্রহরের দিকে ফিরে তাকিয়েছে ততক্ষণে। প্রহরও কিছুই জানে না এমন ভাব করে সবার দিকে এক নজর তাকিয়ে নিল। কি হয়েছে ড্যাড? এনি প্রবলেম? বাইরে এতগুলো গাড়ি আর অফিসার, আপনারা এখন? এই তো, এই ছেলেকে জিজ্ঞাসা করুন আমার মেয়ে কোথায়। 15টা দিন হলো না বিয়ে হয়েছে, এরই মধ্যে আমার মেয়েটা কোথায় গুম করে দিয়েছে। ওকে অ্যারেস্ট করলেই সব হুড়হুড় করে বলে দিবে অফিসার। হোয়াট দ্য হেল, আপনারা এভাবে বলছেন কেন কথা? আর তিথিকে গুম করে দিয়েছি মানে কি? আশ্চর্য তো। গুম করে না দিলে আমার মেয়েটা কোথায়? 3 দিন হয়ে গেল আমার মেয়েটা বাড়িতে নেই, কোনো যোগাযোগ পর্যন্ত নেই ওর সাথে। কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। হা হা, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? কিসব কথা বলছেন? বাইরে গিয়েছিলাম, তাই বলে যা ইচ্ছা তাই বলবেন নাকি? অফিসার আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? অ্যারেস্ট হিম। কোথা থেকে এসছে সেটা খোঁজ করলেই তিথির খোঁজ পাওয়া যাবে আশা করি। যদি মেয়েটা এখনো পর্যন্ত বেঁচে থাকে তবে আর কি। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে এদের কাউকেই ছাড়বো না। হোয়াট দ্য। প্রহর কিছু বলার আগে পুলিশের কয়েকজন অফিসার প্রহরের সামনে এসে দাঁড়িয়েছে। তারা খুব ভালো করেই চেনে প্রহরকে, তাই কোনো ঝামেলা না করে প্রহরের দিকে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিল। প্রহর তাদের সাথে হ্যান্ডশেকও করল। এবারে প্রহরের সামনে দাঁড়ানো অফিসার নিজেই বলতে শুরু করলেন, মিস্টার প্রহর, এই ভদ্রলোক নিজেকে ভাবির আপনার ওয়াইফের বাবা বলে দাবি করছেন। আর এই মহিলা বলছেন গত 3 দিন ধরে নাকি তারা ভাবির সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না। আপনিও নাকি জানিয়েছেন ভাবি রাগ করে কোথাও চলে গেছে, কিন্তু ওনারা বলছেন যে আপনি নাকি সব প্রি প্ল্যান করেছেন। এই বিষয়ে আপনার কি মতামত? আমার মতামত না হয় পরে শুনবেন। আমার ওয়াইফ এই বিষয়ে কি বলতে চায় আগে সেটা শুনে নিন। অলরাইট তিথি, ভিতরে এসো। ওকে মিস্টার প্রহর, ভাবি নিজে বললে তো আর কোনো প্রবলেমই থাকলো না। ইয়াপ, ওকে গুম করেছি নাকি খুন করেছি এবার না হয় ওর মুখ থেকে শুনুন, ডিয়ার শ্বশুরমশাই অ্যান্ড শাশুড়ি মা। প্রহরের কথাটা শুনে তিথির বাবা আর সৎমা ব্রুক পুঞ্চকে সামনে থেকে তাকাতেই দেখতে পেল তিথি গুটি গুটি পায়ে বাড়ির মেইন ডোর দিয়ে ভেতরে ঢুকছে।
তিথিকে দেখে দুজনেই ছুটে তিথির দিকে এগিয়ে গেলেন। তিথিকে কিছু জিজ্ঞেস করার আগেই প্রহরও সুন্দর করে এসে তিথির পাশে দাঁড়ালো। বাইরে অপেক্ষা করার কয়েকটা মিনিট তিথির কাছে প্রায় কয়েক ঘন্টার মতো দীর্ঘ মনে হয়েছিল। এখন এতগুলো মানুষের সামনে কেমন যেন হাত পা কাঁপতে শুরু করেছে মেয়েটার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না বেচারি। তবে এত সব কাণ্ডের কলকাঠি যে ওর বাবা আর সৎমা মিলেই নাড়ছে সেইটা বুঝতে দেরি হলো না তিথির। তাই প্রহর পাশে এসে দাঁড়াতেই তিথি যেন মনে হারানো বল ফিরে পেল। এবার দয়া করে এটা বলবেন না যে এটা আপনাদের মেয়ে নয়। প্রহরের কথায় পাশ থেকে একজন অফিসার একটু শব্দ করেই এসে ফেলল। প্রায় সাথে সাথেই নিজেকে সামলেও নিয়েছেন তিনি। ভাবি, আপনার বাবা মা বলছিলেন লাস্ট 3 দিন ধরে আপনার সাথে তাদের কোনো যোগাযোগই নেই। আপনি কি কোথাও চলে গিয়েছেন রাগ করে, বা আপনার হাজবেন্ড আপনাকে মেরে ফেলেছে, এমনটা আশঙ্কা করেছিলেন ওনারা। লাস্ট 3 দিন? আমার বিয়ের সপ্তাহখানেক আগে তাদের সাথে কখনো আমার কি যোগাযোগ ছিল? কই, মনে পড়ছে না তো। আর লাস্ট 3 দিনের কথা, ওনাদের কাছে আমার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে আছে কিনা জিজ্ঞেস করে দেখুন তো। আমি মোবাইল ইউজ করি না, তাহলে কিসের যোগাযোগের কথা বলছেন আমাকে বুঝিয়ে বলবেন প্লিজ। ওনারা কি আপনার রিয়েল ফ্যামিলি নয়, এটাই বলতে চাইছেন? আমি কিছু বলতে চাইছি না স্যার, শুধু বলছি যে আজীবনে অনাথ আশ্রমের সন্তানকে ফেলে রেখে শুধু দয়া দেখিয়ে বিয়েটা নিজের বাড়ি থেকে দিলেই তো পরিবার হওয়া যায় না। আমি শুধু জানি আমার পরিবার হলো সেই অনাথ আশ্রমের শিক্ষকরা, যারা ছোটবেলা থেকে আমাকে আদরে শাসনে খাইয়ে পড়িয়ে বড় করেছেন, যারা আমার পড়ালেখার খরচ জুগিয়েছেন, অথচ বিয়ের প্রোগ্রামে তারা আসার অনুমতি পায়নি। আমি তাদেরকে ছাড়া অন্য কাউকে পরিবার বলে মানি না, জানিও না। তো গত 3 দিন আপনি কোথায় ছিলেন? আসলেই কি রাগ করে চলে গিয়েছিলেন, নাকি ওনারা যা বলেছেন সেটা ঠিক? কোনটা? ওনারা যা বলছেন তা ঠিক হলে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি কি করে? অদ্ভুত প্রশ্ন করেন আপনারা স্যার। আমি আশ্রমে গিয়েছিলাম সবার সাথে দেখা করতে। তাহলে আপনার শ্বশুর শাশুড়ি কেন বলতে পারছেন না আপনারা দুজন কোথায় আছেন? অনাথ আশ্রমে যাচ্ছি সেটা ওনারা জানতেন না, তাই। প্রহর সাহেব জানতেন? না জানলে আমাকে নিয়ে এলেন কি করে? তাও ঠিক। সরি মিসেস চৌধুরী, আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আপনাদের এখানে সম্ভবত আর কোনো কাজ নেই। যাকে খোঁজার জন্য আসা তিনি সুস্থ স্বাভাবিক আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তাই কোনো কেসই নেই। অ্যান্ড এই যে আপনারা অহেতুক ওনাদের হ্যারাস করার চেষ্টা করছেন কেন? ওনারা এখন আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করলে সেটা থেকে বের হবেন কি করে সেটাই ভাবুন। আর সেকেন্ড টাইম পুলিশকে অহেতুক ভুল তথ্য দিয়ে পাবলিককে হয়রানি করার চেষ্টা করলে সোজা জেলে পড়ে দেব। জেলে যাবেন সোজা, কথাটা মাথায় রাখবেন। আসছি। পুলিশ অফিসাররা সবাই বেরিয়ে যেতেই তিথির বাবা আর সৎমার আগে গজ করতে করতে তিথিকে কিছু একটা বলার চেষ্টা করতেই তিথি প্রহরের দিকে তাকালো। প্রহর, মা আর স্নিগ্ধা কোথায়? ওনাদেরকে তো দেখছি না এখানে। ওই তো আসছে, দেখো। তুমি যাও, কথা বলো, আমি ততক্ষণ ওনাদেরকে বিদায় জানিয়ে আসি। তিথির বাবা তিথিকে পেছন থেকে ডাকলেও তিথি ফিরে তাকালো না। যে মানুষগুলো অসৎ উদ্দেশ্য নিয়ে ওর সংসার ভাঙতে এসেছে তাদের সাথে কিসের সম্পর্ক তিথির? কোনো সম্পর্ক নেই, কোনো না। তিথিকে দেখেই স্নিগ্ধা ছুটে এসে তিথিকে জড়িয়ে ধরেছে। আর প্রহরের মাও তিথির পাশে এসে দাঁড়িয়ে তিথির চুলে হাত বুলিয়ে কোথায় ছিল, কেন আসেনি এসব জিজ্ঞেস করছে দেখে প্রহরও তিথির বাবার দিকে তাকালো। আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষাটা আমার নেই। হোয়াট আর ইউ কিডিং? নো রিয়েলি, আপনারা মেয়েটাকে এতটা আঘাত দিয়েছেন। সারা জীবন যে ও নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটা আপনাদের করা আঘাতগুলো থেকেই পেয়েছে। জানি না ওকে কতটা ভালো, কতটা সুখে রাখতে পারবো, তবে আপনাদের কালো ছায়া আর ওর উপরে পড়তে দিব না। লিগেলি ও আমার নিজের মেয়ে। আই এম হার ফাদার। কথাটা আশা করি ভুলে যাওনি মিস্টার প্রহর চৌধুরী। ইয়া, ভুলিনি। তবে আপনিও হয়তো ভুলে যাননি, লাইফের 15-16টা বছর তিথি ওই অনাথ আশ্রমে কাটিয়েছে। নিজের সন্তানকে আজীবন অনাথের মতো ফেলে রেখে এখন তাকে সন্তান বলে দাবি করলেই যে সে আপনাকে পিতার সম্মান দিতে বাধ্য থাকবে, তেমন বোধহয় কোনো আইন নেই। তাছাড়া ও আপনার কাছে আপনার সম্পত্তি দাবি করতেও যাবে না। আমার যতটুকু আছে তাতে আজীবন হেসে খেলে চলে যাবে ইনশাআল্লাহ। আশা করি আজকের পর আমাদের আর কখনো দেখা হবে না। আপনারা এখন আসতে পারেন। লিসেন মিস্টার প্রহর। শাট আপ অ্যান্ড লোয়ার ইয়োর টাং। আজকের পর তিথি বা আমাদের কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবেন না। করলে আমি কি করতে পারি সেটা খুব ভালো করে বুঝিয়ে দিব। নাও গেট লস্ট। তিথির বাবার সৎমার আগে লাল হয়ে বেরিয়ে যেতেই প্রহরে মোবাইলটা বেজে উঠল।
প্রহর বিরক্ত হয়ে মোবাইলে আননোন একটা নাম্বার দেখে কলটা রিসিভ করে কানে মোবাইল লাগাতেই অপর প্রান্ত থেকে কলটা কেটে গেল। কে কল করেছে কিছুই বুঝতে পারল না প্রহর। কল ব্যাক করবে এমন সময় খেয়াল করলো তিথিকে ঘিরে ওর ছোট্ট পরিবারটা একটা ছোটোখাটো জটলা করেছে। প্রহরও এসে সেদিকে এগিয়ে এসে স্নিগ্ধের মাথায় ছোট্ট করে একটা গাঁটটা মারল। কিরে শাকচুন্নি, এবার খুশি? কি কান্নাকাটি করে পুরো মাথা ধরিয়ে ফেলছিল আপনার ননদিনী জানেন? এই প্রথম দেখলাম কোনো বোনের ভাইয়ের চেয়েও ভাবির প্রতি এত ভালোবাসা। हो मेरी यादों से तू आज तक ना गया, आँख में बारिश तेरी मौजूद है। आज भी महफिलों में तेरे और मेरे नाम पहले की तरह ही मशहूर है। मेरी बर्बादियों की वजह में कहते हैं कि तू शामिल नहीं है। कत्ल बाजार में हो चुका हूँ, फिर भी तू मेरा कातिल नहीं है। बेवफा तेरा मासूम चेहरा भूल जाने की काबिल नहीं है। दिल लगा भी लिया, इश्क भी कर लिया, चांदनी रात में हमने तारे गिने। दिल लगा भी लिया, इश्क भी कर लिया, चांदनी रात में हमने तारे गिने। ख्वाब जैसा कोई ख्वाब थी जिंदगी, नींद टूटी तो आया समझिए हमें। राह वो जिस पे मैं चल रहा था, उसकी कोई भी मंजिल नहीं है। बेवफा तेरा मासूम चेहरा भूल जाने की काबिल नहीं है। बेवफा तेरा मासूम चेहरा भूल जाने की काबिल नहीं है। बेवफा तेरा मासूम चेहरा भूल जाने की काबिल नहीं है। खूबसूरत बहुत है तू लेकिन दिल लगाने की काबिल नहीं है। बेवफा तेरा मासूम चेहरा भूल जाने की काबिल नहीं है। भूल जाने के काबिल नहीं है।